আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এসেছি ফরিদপুরের মশলা গবেষণা উপকেন্দ্রে। মশলা গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে 2006 সালে। এই যাবৎ এই 20 বছরে এই কেন্দ্র অনেকগুলো জাত উদ্ভাবন করেছে, যেগুলো কৃষক পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। এই কেন্দ্রের কার্যক্রম নিয়ে আমরা দুটি পর্ব ধারণ করেছি। প্রথম পর্ব হচ্ছে এই কেন্দ্রের অভ্যন্তরের কার্যক্রম, দ্বিতীয় পর্ব হচ্ছে কেন্দ্রের বাইরের কার্যক্রমগুলি। এই পর্যায়ে দেখুন আজকের প্রথম পর্বে এই গবেষণা কেন্দ্রের কার্যক্রম নিয়ে। পাখির চোখে দৃশ্যমান বিস্তীর্ণ মাঠ, আর মাঠ জুড়ে নানা ফসলে পরিপূর্ণ। এটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফরিদপুরস্থ মশলা গবেষণা উপকেন্দ্র। মাঠ জুড়ে যে নানা ধরনের ফসলের সমারোহ দেখতে পাচ্ছি, এগুলো সবই মশলা জাতীয় ফসল। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা উইংসের অন্যতম একটি সেক্টর হচ্ছে মশলা ফসল নিয়ে গবেষণা। মশলা ফসলের গবেষণার জন্য মাগুরা ও বগুড়ায় রয়েছে কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মশলা গবেষণা বিভাগের মূল কেন্দ্র। ফরিদপুরের এই কেন্দ্রটি বগুড়া মশলা গবেষণা কেন্দ্রের আওতাধীন একটি উপকেন্দ্র। প্রায় 30 বিঘা জমি নিয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় 2006 সালে। বৃহত্তর ফরিদপুর জেলার প্রচলিত এবং অপ্রচলিত মশলা ফসলের গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ নিয়েই এই উপকেন্দ্রের কার্যক্রম বিস্তৃত। দর্শক মণ্ডলী, ফরিদপুরের এই মশলা গবেষণা উপকেন্দ্রের কার্যক্রম নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। আমরা জেনে আসছি আদিকাল থেকে ফরিদপুর অঞ্চলকে বলা হয় মশলা ফসলের ভান্ডার। বিবিএস এর এক পরিসংখ্যানে বলা হয়েছে 2023-24 অর্থ বছরে বাংলাদেশে মশলা ফসলের উৎপাদনের পরিমাণ ছিল 21,95,558 মেট্রিক টন, আর ফরিদপুর অঞ্চল থেকে উৎপাদিত হয়েছে 6,91,423 মেট্রিক টন, যার মধ্যে উল্লেখযোগ্য মশলা ফসল হচ্ছে পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া ও কালোজিরা। এছাড়া ফরিদপুর অঞ্চলে মশলা ফসলের আরেকটি উপখাত হচ্ছে বাণিজ্যিকভাবে পেঁয়াজের বীজ উৎপাদন। আমাদের আজকের প্রতিবেদনে এই কেন্দ্রের যেসব বিষয়গুলো আমরা তুলে ধরব তা হচ্ছে নেগি পেঁয়াজের বীজ উৎপাদন কৌশল, অপ্রচলিত মশলা ফসলের প্রদর্শনী এবং পেঁয়াজ বীজ উৎপাদনের বিজ্ঞান ভিত্তিক হ্যান্ড পলিনেশন। শুরুতেই অপ্রচলিত মশলা ফসলের প্রদর্শনী। আমরা মশলা গবেষণার বিভিন্ন ফসল নিয়ে চাষ করি। তার ভিতরে প্রধান অপ্রধান আছে। আমরা প্রধান ফসল তো আমরা সবসময় ব্যবহারই করি, তারপর আমাদের কিছু অপ্রধান ফসল আছে যেগুলি আমরা এখানে 10 থেকে 12 প্রকার আছে, সেগুলি আমরা এখানে এই মিউজিয়াম এখানে আমরা কৃষককে দেখানোর জন্য এখানে চাষ করতেছি আর কি, এবং প্রদর্শনী হিসেবে দেখাচ্ছি। এটা হলো চিয়া, এটা রবি মৌসুমে হয়। এটা কিন্তু ঔষধ হিসাবে মানুষের বিভিন্ন প্রকার ঔষধে আমাদের ভেষজ শস্য খুবই উপকারী। এটা অপ্রধান না, এটা আমাদের ধনিয়া, এটা আমাদের 6টা প্রধানের ভিতরে এটা একটা ফসল ধনিয়া। এটা হলো আমাদের শলুক, এটা আমি আগেই বললাম এটা ঔষধি হিসাবে তো শুধু না, এটা আমাদের মশলা জাতীয় ফসল গুরুত্বপূর্ণ। অপ্রধান হলেও ব্যাপক ব্যবহার হয়, সবজির ভিতর আমরা এটা দিয়ে থাকি। এইটা হলো জাওয়ান, এইটাও আমাদের মশলা তো আছেই, এবং এটা দিয়ে আমাদের যে গ্যাস সহ বিভিন্ন প্রকার ফসলে যে ঔষধ, সেটার জন্য এটা কাজে লাগে। এটা মৌরি, আমাদের যে আমাদের 5 ফোড়ন আছে সেই মশলার ভিতরে এটা একটা অংশ, গোয়ামবড়ি যেটাকে আমরা বলি। এটা রাঁধুনি, রাঁধুনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপ্রধান মশলা। এটা সবজির ভিতর দিলে ঘ্রাণ বেড়ে যায়। আলাউদ্দিন, এই সমস্ত জাতগুলো যৌন, শলুক, নানা রকম অপ্রচলিত মশলার কথা বললেন, এগুলো আপনারা মাঠ পর্যায়ে কৃষকের কাছে কীভাবে সম্প্রসারণ করেন? এই জাতগুলি আপনারা জানেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল।
এই অঞ্চলে এই যে জাতগুলি রিসেন্ট ভ্যারাইটি আমাদের ফরিদপুর অঞ্চলে এগুলি বেশি হয়, তো এগুলি আমরা নতুন করে বাছাই করে উন্নত জাত ডেভেলপ করছি এবং এলাকার কৃষকের মাধ্যমে আমরা এগুলি ছড়াই দিতেছি। আপনি কিন্তু আরও অনেক ধরনের গবেষণা, চলুন আমরা অন্যান্য মানগুলোটি দেখি। হ্যাঁ, আমরা দেখি। এটা আমাদের আরেকটি নতুন জাত বাড়ি ফিরিঙ্গি। বাড়ি ফিরিঙ্গি জি, মশলার অপ্রধান ফসল। আচ্ছা, এইটার অবস্থা কি এখন? মানে ফিরিঙ্গি তো প্রায় অপ্রচলিত হয়ে গেছে, মানুষ তো ফিরিঙ্গি করেই না। হ্যাঁ, এইটা দেখবেন রান্না করে আপনিও খেয়াল করবেন যে আমরা যে পাঁচ ফোড়ন বলি, চাঁদের মতো দেখতে, দেখেন চাঁদের মতো, কিন্তু ভিতরে ছোট ছোট খয়েরি দানা আছে। আচ্ছা, এটা 5 ফোড়ন একসাথে মিশিয়ে মশলায় ব্যবহার করা। এগুলো তো এখন চাষাবাদ দেখা যায় না তেমন। আপনার ফরিদপুর অঞ্চল কেমন? হ্যাঁ, এইটা ফরিদপুর অঞ্চলে বেশি। আপনি যত অপ্রধান যে ফসলগুলি বললেন, আমি ব্যাখ্যা দিলাম, এগুলি কিন্তু ফরিদপুর অঞ্চলে বেশি হয়। এটা মূল্য কেমন? এটা মূল্য কেমন বাজারে এখন? হ্যাঁ, এটার মূল্য বাজারে ওই যে খুবই ভালো চাহিদা, যেহেতু চাহিদার উপর ভিত্তি করে মূল্য। তো এটা আপনার এই ফরিদপুর অঞ্চলে কোন কোন অঞ্চলের বেশি চাষাবাদ হচ্ছে? ফরিদপুর আমাদের জানেন 5টা জেলা আছে এই অঞ্চলে। এই 5টা জেলার প্রতিটা জেলাতে এটা হয়, তো চরাঞ্চলে এটা ভালো হয়ে থাকে। কৃষক শখ করে এটা করে, যেটা ব্যাপক কম হইলেও কিন্তু অতি প্রয়োজনীয়, দামটা ভালো পায়। হ্যাঁ, এটা দাম ভালো পায় এবং যেহেতু প্রয়োজনীয় ফসল এটা। হ্যাঁ, এটা বাড়ি কালোজিরা একের মাঠ। এটা একটা অপ্রধান মশলা ফসল, আপনাকে আগেই ব্যাখ্যা দিলাম। এটা আমাদের ধর্মে আছে যে মৃত্যু বাদে সকল প্রকার রোগের মহা ঔষধ কিন্তু আমাদের কালোজিরা। শুধু ঔষধই না, আপনারা দেখেন আমাদের বেকারি শিল্প, আমাদের তেল শিল্প, আমাদের বিভিন্ন জায়গায় মশলায় ব্যাপকভাবে কিন্তু এটা ব্যবহার করা হয়। যদিও আমরা বলি অপ্রধান, কিন্তু এটা আসলেই প্রধানের মধ্যে যায় বলে আমার মনে হয়, কারণ এটার পুষ্টি, এটার ঔষধি এবং মশলা এবং এটার চাহিদা ব্যাপক এবং অর্থনৈতিক মূল্যও ব্যাপক, যার কারণে এই মশলা সারা বাংলাদেশে আমাদের এই যাত্রা বাড়ি কালোজিরা এক সারা বাংলাদেশে, বিশেষ করে এই অঞ্চলে তো ব্যাপক আকারে চাষ হয়। তো এই জন্য কৃষকরা প্রতি বছর, এটা রবি মৌসুমের ফসল এবং ছোট, কিন্তু অনেক কৃষকের একটা ধারণা আছে যে যে এইটা এবং অন্য একটা ফসল আছে সেটার ভিতর এইটা মিলাই ফেলায়, কিন্তু কালোজিরা কিন্তু সকল জায়গায় বাংলাদেশের চাষ করা হয় ভালোভাবে। তা সুন্দর একটা ফসল এটা। এটা একটা আমাদের পেঁয়াজের গবেষণা মাঠ। আপনারা জানেন আমরা বিভিন্নভাবে জাত উদ্ভাবন করে থাকি। যে একটা হলো আমরা মেল স্টার লাইন করে আমরা জাত দিতে পারি, হাইব্রিড জাত, অথবা আমরা বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন পেঁয়াজের জাত সংগ্রহ করে আমাদের বিভিন্ন অ্যাগ্রো ক্লাইমেটিক জায়গা যাচাই বাছাই করে আমরা পেঁয়াজের ভালো জাত উদ্ভাবন করে থাকি, যাতে রোগবালাই কম হয়, পোকামাকড় কম হয়, তারপর এটা বোল্টিং কম হয়, এককুশি হবে এবং ফলন বেশি হবে, স্টোরে ভালো থাকবে। এরকম একটি ট্রায়াল। এটা আমাদের একটি পেঁয়াজের জাত উদ্ভাবনের গবেষণা মাঠ। এখানে আমরা কি করি যে বিভিন্ন দেশ বিদেশ থেকে এবং বিভিন্ন আমাদের এলাকার থেকে বিভিন্ন প্রকার পেঁয়াজের লোকাল জাতগুলি আমরা কালেকশন করে সেগুলিকে আমরা বিভিন্নভাবে প্রথম ট্রায়াল দেই, মূল্যায়ন করি। মূল্যায়ন করার পর বিভিন্ন অ্যাগ্রো ক্লাইমেটিক জোনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এগুলি পরীক্ষা করে থাকি। তা সেরকম একটি মাঠ, এটা একেবারে রিজনাল ইল ট্রাই আমাদের লালমনিরহাট, বগুড়া, আমাদের মাগুরা এবং এখানেও এটা ট্রায়াল আছে। এবার আমাদের লাস্ট এটা ট্রায়ালের শেষ পর্যায়ে আমরা এখানে যে বর্তমান যে জাতগুলি আছে সেই জাতের সাথে যে জাতটা আমার নতুন জাত হিসাবে দিব বলে চিন্তা ভাবনা করতেছি, তার একটা তুলনামূলক এখানে গবেষণা হচ্ছে। এটা চারের একটা বীজ উৎপাদন মাঠ। আপনারা জানেন যে এটা পরপরাগিত ফসল। আচ্ছা, এটা যদি আমরা শুধু রেখে দেই মৌমাছির মাধ্যমে, এটা একটা বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই। আমরা এর আগে সাইদা বেগমের মাঠে দেখেছি উনি হাতে মহিলাতে দিয়ে পরাগায়ন করতেন, কিন্তু আপনারা এই মাঠে দেখতে পাচ্ছি আপনি কৃষকরা এখানে গ্লোভস ব্যবহার করছেন। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? দুইটার সাথে তুলনা করলে কি হয়? মূল কারণ, যদি আমি হাত দিয়ে করে থাকি তাহলে আমার এখানে সব জায়গায় হাতে, শার্টে এবং যা যা আছে সব লেগে থাকবে। আচ্ছা আচ্ছা। আর যদি আমি এখানে গোলপ ব্যবহার করি তাই গোলপের উপর ওইটা ভাসতে থাকবে এবং ওই যে পরাগরেণুগুলি আরেকটা
যে ফুল আছে ওই ফুলের মধ্যে সহজেভাবে ছড়িয়ে যায়। রোগের কোনো কারণ তো এখানে নেই। আর একটা জিনিস সাথে হাতে লাগলে খারাপ দেখা যায়, সেই জন্য রোগের হতো। হ্যাঁ ওইটাও। আর মূল কারণটা হলো যাতে এটার ভিতর লেগে না থাকে, সম্পূর্ণভাবে ভালোভাবে পরাগগুলি যাতে অন্য একটা ফুলের ভিতর ছড়িয়ে পড়ে। তাতে কি সঠিক গুণগত মানের বীজ উৎপাদন করার ক্ষেত্রে কি এই প্রক্রিয়া হ্যাঁ, এই পরিমাণ মোর এফেক্টিভ। আর এটা যেহেতু পরপরাগিত ফসল, অবশ্যই এখন যেহেতু গ্লোবাল ওয়ার্মিং, বিভিন্ন রোগবালাই পোকামাকড়ের জন্য ঔষধ মানুষ অযাচিত ব্যবহার করে, এটা যদি আমরা হাত দিয়ে পরাগায়ন না ঘটাই তাহলে কিন্তু এটা আপনি তো কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকেন, তো এই প্রযুক্তি কি প্রশিক্ষণ দেওয়ার আওতায় আসেন আপনাদের? কারণ কৃষকরা এখন কেন হাতে ব্যবহার করতে না, এখন কিন্তু এটা পরিবর্তন হইতেছে। এখন আমরা কিন্তু এরকম লাইভ প্রোগ্রাম করছি সরাসরি কৃষকের জন্য। হাত আমি নিজেই কয়ভাবে পরাগায়ন করা যায়? এইভাবে কৃত্রিম পরাগায়নটা যেহেতু এটা আমাদের পরাগায়িত ফসল, হাত দিয়ে করা যায়। আর হলে আমরা নেটটা নিচে একটু কেটে নেটটা যদি হালকা ভিজিয়ে টানি, এটা একটা পদ্ধতি আছে। আরটা হলো মৌবাক্স, মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, মৌবাক্স মাঝে মাঝে বসাইতে হবে। কারণ বিভিন্ন গাছপালা কেটে ফেলাইছে না, বড় বড় বাসা নাই, আর মৌমাছিও না, অন্যান্য পোকা নাই। এবার দেখেন তাপমাত্রা কিন্তু অনেক কমে গেছে, মানে তাপমাত্রা কমে গেলে সেখানে মৌমাছি থাকে না। তো এই জন্য আমাদের এইটা কৃষকের এখন মনে করতেছে হাত পরাগায়নটা এখানে সবচেয়ে উপযুক্ত। হ্যাঁ, হাত পরাগায়ন করতেই হবে, নাহলে হবে না। এবং এটা যখন লাভজনক ফসল 500-600 কেজি আমাদের হেক্টর হয়, এটা যদি 3,000 টাকা নিচে কিন্তু পেঁয়াজের বীজ হয় না, তাতেও 15 লক্ষ টাকা হয়। অর্থাৎ এত লাভজনক একটা ফসল। এই জন্য হাত পরাগায়ন করলে কৃষকের কোনো ভয়ের কোনো কারণ নাই। এটা হচ্ছে বাড়ি নেগি অনিয়ন 1, পেঁয়াজের বিকল্প হিসেবে। এটা পেঁয়াজ বলে মনে হয় না। হ্যাঁ, পেঁয়াজ, এর নিচে কোনো বাল্ব হয় না, নিচে কোনো কন্দ হয় না। এই যে অংশটা আছে এটা হচ্ছে পেঁয়াজ হিসেবে খাওয়া হয়। এটা তো আমাদের দেশে বড় বড় হোটেলগুলোতে, হ্যাঁ, হোটেল এবং সুপার শপে এগুলো খুব পাওয়া যায়। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটার এই 25 থেকে 30 সেন্টিমিটার যে জায়গাটা, এটা হচ্ছে পেঁয়াজের বিকল্প হিসেবে খাওয়া যায়। এটু খেতে হবে। হ্যাঁ, এটু এবং পাতা সহই খাওয়া যায়। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে আচ্ছা, আমি যে পাতাগুলো করে ফেলি তার কি পুরো খাওয়া করা যাবে? এটা হ্যাঁ, এই যে এই পর্যন্ত মানে পাতা খাওয়া যাবে, আবার এই নিচেরটুকু খাওয়া যাবে। মানে এবং এটা কারি হিসেবে বিভিন্ন তরকারিতে, তারপর হচ্ছে ভর্তা হিসেবে, তারপর খিচুড়ি, বিভিন্ন জায়গায় খাওয়া যায়। এবং পেঁয়াজের চেয়ে দেখা যায় এটা ব্যবহার আরো বেশি জায়গাতে করা যায়। মানে একটা বৈচিত্র্যময় ফসল আর কি। এটা কিন্তু আপনারা এখান থেকে উদ্ভাবন করেছেন নাকি, চেষ্টা করছেন করার? হ্যাঁ, এটার হচ্ছে জাম্পলাজম জাপান থেকে আনা হয়েছে। এবং আমাদের দেশে আমাদের গবেষণা মশলা গবেষণা উপকেন্দ্রে এটা প্রথম চাষ করা হয় এবং এখান থেকে জাত দেওয়া হয়েছে। বীজ উৎপাদন করছেন, শুরু করেছেন? হ্যাঁ, বীজ উৎপাদন শুরু করেছি। বীজ উৎপাদন মাঠ হচ্ছে আমাদের এটা। তো বীজ উৎপাদিত হলে আপনারা কি করে, কোথায় এটা বাজারজাত কোথায় করবেন, মানে কারা চাষ করবে? আমাদের তো প্রধান উদ্দেশ্য হচ্ছে নতুন জাত উদ্ভাবন এবং হচ্ছে কৃষকের মাঝে ছড়িয়ে দেয়া। তো আমরা এখান থেকে বীজ উৎপাদন করব, বীজ উৎপাদন করে এবং কিছু কিছু কৃষক এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে, দেয়া হয়েছে। মানে মাঠ পর্যায়ে এটা চাষাবাদ হচ্ছে? হ্যাঁ, মাঠ পর্যায়ে চাষাবাদ করার জন্য কৃষকের কাছে এটা পৌঁছানো হয়েছে। এবং বিভিন্ন সরকারি দপ্তর যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারপর হচ্ছে বিএডিসি, আমরা চেষ্টা করছি এদের সঙ্গে লিঙ্ক করে যেন আরো একদম মানে মূল পর্যায়ে, কৃষক পর্যায়ে যেন ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায়। তাহলে এটা সম্প্রসারণ করার ক্ষেত্রে আপনারা কি কাজগুলো করছেন? এটা সম্প্রসারণ করার ক্ষেত্রে আমরা যে বীজ উৎপাদন করছি, এই যে আমাদের হচ্ছে বীজ উৎপাদনের মাঠ। এবং এখান থেকে বীজ হওয়ার পরে আমরা যে ভিত্তি বীজটা করি, ভিত্তি বীজটা আমরা চেষ্টা করি বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠান আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, এদের কাছে দেওয়ার জন্য। যেহেতু নতুন ফসল শুরু করেছেন? হ্যাঁ, শুরু করেছি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে অবগত করেছি এবং এখান থেকে কিছু বীজ দেওয়া হয়েছে এবং কিছু কৃষক পর্যায়েও আমরা এখান থেকে বীজ দিয়েছি এবং তারা। আচ্ছা, আমাদের দেশে যে বীজ উৎপাদন যে প্রক্রিয়া, এটা কি একই প্রক্রিয়া নাকি কোনো? না, একই প্রক্রিয়া। এখানে বীজ হয় এবং দেখা যায় যে এই নভেম্বর বা জানুয়ারি মাসের দিকে ফুলটা আসে, ফুলটা পরিপক্ক হয় এবং পরাগায়ন এটা হচ্ছে মানে পরাগায়িত ফসল। ওই হাতের মধ্যে হাতে করতে হতো? হ্যাঁ, যদি এখানে পলিনেটর না থাকে, পরাগায়নকারী কোনো পোকা না থেকে থাকে, হাতের মাধ্যমে এখানে বীজ উৎপাদন করে। ডক্টর আউদ্দিন, আপনার চমৎকার মাঠ দেখলাম, সবগুলো মাঠে ঘুরে দেখলাম। আমরা যতটুকু জানি যে 2006 সালে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে, প্রায় 20 বছর হয়ে গেল। একটু হলে শেষে বলেন তো, এই সমস্ত প্রযুক্তি আপনারা মাঠ পর্যায়ে কীভাবে সম্প্রসারণ করেন? এই কেন্দ্র থেকে আমরা কয়েকটি জাত, তার ভিতর
এই রিসেন্ট গত বছরটাই বলি, গত বছর বাড়ি রসুন 5 অত্যন্ত ফলন, এটা 12 টন পর্যন্ত ফলন হতে পারে, এটা সম্ভাবনা আছে, যা আমাদের আগের জাতের চেয়ে অনেক ফলন বেশি, প্রায় 2 থেকে 3 গুণ ফলন বেশি। এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা কুয়া বড়। আচ্ছা, যেমন আমাদের রান্নাঘরে কুয়া যদি ছোট হয়, মহিলারা প্রসেসিং কষ্ট হয়, কিন্তু এটার কুয়া অনেক বড়। এটা গেল একটা রসুন, আর কি করেছেন? তারপর আছে বাড়ি নেগিওন, আপনি ইতিমধ্যে এটা লাইনে আছে। হ্যাঁ, এটা জাত আমরা বাড়ি নেগি অনিয়ন 1, এটা একটা নতুন করে বাংলাদেশে একবারে। এটা আর লাইনে কি আছে আপনার আগামী লাইনে? আমাদের নতুন একটা জাতের একটা পেঁয়াজের লাইনা এবার সরি, এটা অলরেডি মূল্যায়ন কমিটি হয়ে গেছে। সেটার বৈশিষ্ট্য হলো সেটা পেঁয়াজে 2 কোষই হবে না। আপনারা জানেন যদি 2 কোষি হয়ে যায়, ওটার ফলন কমে যায়, বাজার মূল্য কমে যায়। এই সমস্ত জাতগুলো সম্প্রসারণের জন্য আপনার গ্রাম পর্যায়ে বা কৃষক পর্যায়ে কীভাবে সম্প্রসারণ কৌশল অবলম্বন করে থাকেন? আমরা সম্প্রসারণ 1 নম্বর কাজ হলো আমরা সরাসরি মাঠে এই উন্নত জাতের প্রযুক্তি তাদেরকে আমরা প্রযুক্তি দিলেন। 2 নম্বরের সাথে প্রশিক্ষণ দেই, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। মাঠ ভিজিট করি, আমরা মাঠ ভিজিট করে তাদেরকে বলি যে দেখেন। তাছাড়া আমাদের এখানে ক্রপ মিউজিয়াম আছে, তাদের ডাকি যে আপনারা এসে দেখেন আমাদের এই জাতগুলি। তারপর তাদের বুকলেট আমরা দেই, তারপরে আমাদের লিফলেট আছে। আমরা বিভিন্ন ওয়ার্কশপে কৃষকদের কিন্তু নিয়ে যাই, সেখানেও তো কিন্তু আমাদের সুন্দর জাতগুলি সম্বন্ধে তারা অন্যান্য জাত, লোকাল জাতের সম্বন্ধে একটা তার তুলনা বুঝতে পারে যে এই জাতটা ভালো কিনা। তারপর তারা নিজেরা নিয়ে দেখে। তাছাড়া আমাদের কিন্তু কৃষকের সরাসরি কৃষি বৈঠক করি, সেই বৈঠকের মাধ্যমে গ্রামে বৈঠক করি। আমাদের সেখানে ফসল থাকে, সেই ফসলগুলি দেখে তারা দেখে যে আসলে এই ফসলগুলি তার আর্থিকভাবে লাভবান কিনা, বেশি ফলন হয় কিনা, রোগবালাই আছে কিনা, তারা সেগুলি দেখে। ফরিদপুরের মশলা গবেষণা উপকেন্দ্র তারা জাত উদ্ভাবন করছে এবং কৃষি গবেষণা উদ্ভাবিত জাতগুলো এই মাঠ পর্যায়ে ট্রায়াল করছে এবং কৃষক পর্যায়ে সম্প্রসারণ করছে। সম্প্রসারণের জন্য তারা কয়েকটি পদ্ধতি অবলম্বন করে থাকেন। একটি হচ্ছে ডিএর সঙ্গে এবং কৃষকদের সঙ্গে সরাসরি মাঠ প্রদর্শনী করে থাকেন। দ্বিতীয়ত তারা প্রশিক্ষণ দিয়ে থাকেন। তৃতীয় তারা গ্রামে গ্রামে গিয়ে কৃষি বৈঠকের মাধ্যমে এই সমস্ত প্রযুক্তি সম্প্রসারণ করছেন। আমাদের আগামী অনুষ্ঠানে দেখবেন এই সমস্ত সম্প্রসারণ কর্মকাণ্ডটি আমাদের আরেকটি প্রতিবেদন আজ এই পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।